এদিকে রংপুরে 4 খুনের ঘটনায় এবার নতুন মোড়, ফেঁসে যাচ্ছে ক্ষমতাধর ব্যক্তিরা। এর মধ্যে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে 2 আসামি। এর মধ্যে ফেঁসে গেল এক পুলিশ সদস্য। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন এবং সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকেই। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের এদিকে রংপুরে 4 খুনের ঘটনায় এবার নতুন মোড়, ফেঁসে যাচ্ছে ক্ষমতাধর ব্যক্তিরা। এর মধ্যে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে 2 আসামি। এর মধ্যে ফেঁসে গেল এক পুলিশ সদস্য। রংপুরে 4 খুন নিয়ে নানা প্রশ্ন এবং সন্দেহ দানা বেঁধেছে জনমনে। পুলিশের দাবি মানতে পারছেন না অনেকেই। রংপুরে 4 খুনে জড়িতদের গ্রেপ্তার দাবিতে দ্বিতীয় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রংপুর নগরীতে একই পরিবারের 4 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। ঘটনার রাতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। শনিবার রাতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুষের মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে শেখ ফরিদের। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সঙ্গে ময়নাতদন্তের রিপোর্টের বড় ধরনের অমিল পাওয়া যায়। একই সঙ্গে আসামির পোশাক বিতর্ক, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহত 4 জনকে শ্বাসরোধে করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী কারো চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ ময়নাতদন্তে উঠে আসেনি। আরও স্পষ্ট করে তিনি জানিয়েছেন, নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের আলামত পাওয়া যায়নি, বরং কয়েকদিন মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে স্বাভাবিকভাবে মুখ ও চেহারার এমন পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পলগুলি রাখা যায় সিআইডির জন্য, সেসব স্যাম্পলগুলি আমরা রেখেছি। আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায় না।
চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি না, না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন নিহত আগামী চক্রবর্তীর মুখের চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল। ময়না তদন্তের তথ্যের পর পুলিশের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের পর আসামিদের পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জেলা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্টের শার্ট ছিল, আটক হওয়ার পর আসামি সিদ্ধার্থ দাসের গায়েও হুবহু একই নকশার শার্ট দেখা যায়। সিদ্ধার্থের শার্ট নিয়ে তার বাবা বিনয় দাস জানিয়েছেন, তিনি যখন তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তখন ওর গায়ে কেবল একটি ঘিয়া রঙের গেঞ্জি ছিল। পরে কিভাবে ওর গায়ে এই শার্ট এলো তা তার জানা নেই। আচ্ছা, সিদ্ধার্থকে যার বাসা থেকে ধরে তখন আপনি ছিলেন? আমি তো যে ধরে দিয়েছি। আপনি ওই সময় ধরে দিয়েছেন? হ্যাঁ। তখন সিদ্ধার্থর পরনে কি ছিল? এটা গেঞ্জি ছিল। গেঞ্জি ছিল? হ্যাঁ। এই শার্টটা কি দেখছেন কখনো সিদ্ধার্থ? না না। এই শার্টটা কার? তা তো জানি না। আপনি সিদ্ধার্থর গায়ে কখনো এই শার্ট দেখছিলেন? না। আপনার ছেলের শার্ট এটা কি না? না না। এটা আপনার ছেলের শার্ট না? না। এটা কার শার্ট? তা তো জানি না আমি। তবে এই অভিযোগকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী। তার মতে এটি আড়ংয়ের শার্ট, যা হাজার হাজার মানুষের থাকতে পারে। শার্টটা আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি, যে আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটা ডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া আসামিদের গতিবিধি ও ঘটনাস্থল ত্যাগের সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে 20 আগস্ট শেষ রাতে বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা শিক্ষক সহ 4 জনকে হত্যা করে এবং 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। কিন্তু পুলিশের বক্তব্যের সাথে মিলছে না আসামি সিদ্ধার্থের বাবা ও সীমান্ত দাসের মায়ের মন্তব্য, বরং তারা দুজন দিয়েছেন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার আপনার ছেলে বাসায় কখন প্রবেশ করে? বৃহস্পতিবারে রীতিমতো সে যেভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করে ঠিক ওইভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমি রাত 12টা পর্যন্ত দোকান করি, ও বাইরে খেলা খেলতেছে, মানে দাঁড়ায় দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাসায় আসো। বাবা আজকে বাসায় থাকবো না, আমি সীমান্তদের বাসায় থাকবো। বৃহস্পতিবার সীমান্ত রাতে কোথায় ছিল? সিদ্ধার্থ সীমান্ত কি এই বাসায় আপনাদের বাসায় ছিল? আমার ছেলে আসছে 11:30টায়, আসে খাওয়া দাওয়া করছে, করে রেস্ট নিছে, আমাদের সঙ্গে কথা বলার পরে একটু বের হলো, হওয়ার পরে নাকি ও বের হয়েছে, তা দুইজনের দেখা হয়েছে। তা ও ঘরে যা মানে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, কিছুক্ষণ কথা টথা বলে নাকি ও বের হয়ে আসছে। তা এই কথাটা আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে তোর কাছে ছিল এখানে? তা বললো যে না, হ্যাঁ আসছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার সাথে একটু কথা টথা বলে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা ও জানে না। বাসার মোবাইল ফোন বন্ধ থাকা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েও রহস্য কাটছে না। ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমারকে ডেকে লাইন সচল করা হয়। তিনি জানান, খুঁটি থেকে মেইন লাইনের সংযোগটি সুনির্দিষ্টভাবে খুলে ফেলা হয়েছিল, যা কোনো স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয়। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না, শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। কিন্তু ডিবি পুলিশ বলছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়টি তাদের জানা নেই। এদিকে মরদেহগুলো উদ্ধারের সময় সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়েও বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ যখন স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করছে, তখনও গণপতির বাড়ির সামনের গলিতে অবস্থান করছিল সিদ্ধার্থ দাস। এছাড়াও রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় ময়নাতদন্তের অমিল এবং পারিপার্শ্বিক নানা অসঙ্গতির কারণে হত্যাকাণ্ডটির প্রকৃত মোটিভ ও নেপথ্যের ঘটনা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দিলাম রংপুরের হিন্দু শিক্ষক চক্রবর্তী পরিবারের গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। এরই মধ্যে দীর্ঘ বছর ধরে জঙ্গি এবং সন্ত্রাসীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা সন্দেহ পোষণ করে বলছেন
এই ঘটনা জেএমবির জঙ্গিরা ঘটাতে পারে। তবে তাদের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। শিক্ষকের বাড়ি দখলের উদ্দেশ্যে ক্ষমতাসীন দল তথা বিএনপির চাঁদাবাজ বা দখলবাজ ব্যক্তিরা প্রফেশনাল কিলার ভাড়া করেও এই ঘটনা ঘটাতে পারে। কেননা প্রথমে শিক্ষক, এরপর তার স্ত্রী এবং কন্যাকে হত্যার পর ঘুমন্ত অবস্থায় তার 13 বছরের ছোট্ট শিশুকেও হত্যা করেছে ঘাতকেরা। রংপুরবাসীর কাছে অনুরোধ, আপনারা এই মুহূর্তে যে কোনো ভাবেই হোক না কেন রংপুরে এই সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের পিতা মাতাকে আপনারা একটু নিরাপত্তা দিন। যে কোনো সময় কিন্তু তারা কিডন্যাপ হয়ে যেতে পারে, নিখোঁজ করতে পারেন এই সরকারের প্রশাসনের লোকেরা। কেননা এই ঘটনা কিন্তু এরই মধ্যে ভিন্ন দিকে প্রভাবিত করার উদ্দেশ্যে তথা জজমিয়া নাটক 2.0 কে সফল করার উদ্দেশ্যে কিন্তু একটা গল্প সাজাইয়া 2 জন হিন্দু নিরপরাধ ব্যক্তিকে ওরা গ্রেপ্তার করেছে এবং এখানে তদন্তের জন্য একজন হিন্দু পুলিশ অফিসারকেও কিন্তু ওরা যোগ করেছে। এই এক প্রতিবেশীর কথা শুনেন, এবার বুঝছেন তো ওখানে থাকা প্রতিবেশী অন্য হিন্দুরা কতটা অসহায়ের মধ্যে আছে। তাই তাদের নিরাপত্তার দায়িত্ব এবং সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, আমাদের সকলের, সাধারণ জনতার। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইম এর সাবেক প্রধান মনিরুল ইসলাম সাহেবকে তো আপনারা ভালো করে চিনেন। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি এবং সন্ত্রাসীরা এনার নাম শুনলে কিন্তু ওদের শরীরে 500 ডিগ্রির উপরে জ্বর উঠে যেত। তিনি এরই মধ্যে সাংবাদিক নবনীতা চৌধুরীর একটা প্রোগ্রামে এসে বলেছে যে এই ঘটনা রংপুরের পুলিশ কমিশনার যে কান্না করেছে এই কান্নাটা ছিল তার 100% নিশ্চিত। তিনি বলছেন এইটা ছিল তার নাটক এবং তিনি সন্দেহ পোষণ করে বলেছেন 90 জেএমবির জঙ্গিরা সাধারণত যেভাবে একই জায়গায় একাধিক গণহত্যা সংঘটিত ঘটায় এবং তার কোনো শব্দ হয় না, সেই শব্দবিহীন যেভাবে গণহত্যাগুলো ঘটায় এখানে সেইটাই ঘটিয়েছে এবং ঠান্ডা মাথায় হত্যার পরে তারা গেট আবার তালা মেরে রেখেছে এবং আগে থেকেই ঘরের সমস্ত লাইট বিদ্যুৎ সংযোগ তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। সবকিছু একেবারে ঠান্ডা মাথায় করেছে তারা। মনিরুল সাহেবের সেই 40 মিনিট সাক্ষাৎকারের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। রংপুর জেলা স্কুলের সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ। তারা এরই মধ্যে বলা শুরু করেছেন যে বাংলাদেশের প্রশাসন কি FBI বা মোসাদে পরিণত হয়েছে যে আধা ঘন্টার মধ্যেই তারা এই খুনের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে ধরতে পারলো। মনে রাখবেন এই যে রংপুরের যে কমিশনার তিনি কিন্তু বলছেন যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারছেন এই 2 জন ওই যে খেজুর আর শশা খাইছে এর মধ্যে তাদের ডিএনএ পরীক্ষা করছে। মাথায় রাখবেন বাংলাদেশে ডিএনএ পরীক্ষা করার মতো মেশিন কিন্তু কারো ব্যক্তিগত নাই। বাংলাদেশের মধ্যে 2টা মেশিন আছে, এর মধ্যে একটা নষ্ট আর একটা মেশিন আছে শুধু সিআইডির তত্ত্বাবধানে। আপনি সেখানে যাইয়েই কিন্তু ডিএনএ পরীক্ষা করতে পারবেন না, ওখানে একটা সিরিয়ালের ব্যাপার আছে। মিনিমাম হইলেও যত বড় সিরিয়াসই হোক না কেন 4 থেকে 5 দিন লাগবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই ঘটনা কে জড়িত, কার লালা লেগে আছে ওই শশার সাথে সেটা বের করতে। কিন্তু পুলিশ কিন্তু মাত্র 1-3-4 ঘন্টার মধ্যে একেবারে শনাক্ত করিয়া ঘুমন্ত অবস্থায় তাদের গ্রেফতার করে নিয়ে গেছে। একটা শার্টের মিল পাওয়া গেছে, এটা নিয়ে যখন বিতর্ক শুরু হয় তখন ওই পুলিশ অফিসার আবার এসে কয় যে এটা আমি আড়ং থেকে কিনেছি, একই কালার হতে পারে। কিন্তু সিদ্ধার্থর বাবা কিন্তু বলেছেন মিডিয়ার সামনে আমি আমার সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।